ক্লাস 9 এর বল ও গতি চ্যাপ্টারের লেকচার নাম্বার 2। তো আজকে আমরা লেকচার নাম্বার 2 তে যে টপিকস গুলো পড়বো, সেই টপিকস গুলো কি কি সেগুলো একবার দেখে নাও। যে টপিকস গুলো আমি যেগুলো লিখছি সেগুলো তুমি দেখে নাও। এক, প্রথমত অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। সেকেন্ড হচ্ছে কি, সেকেন্ড হচ্ছে সরণ। থার্ড হচ্ছে দ্রুতি। ফোর্থ হচ্ছে কি না বেগ। তাহলে এই চারটে টপিকস আজকে আমরা পড়বো। এগুলো সবই গতিশীল বস্তুর এক একটা নিজস্ব ধর্ম গতিশীল বস্তুর ক্ষেত্রে। তো প্রথমে গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব ধর্মটাকে একবার ভালো করে বুঝে নেওয়া যাক কেমন করে হয়ে থাকে। তো হেডলাইন আমি লিখি অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব প্রথম হেডলাইন। তার সাথে সাথে অতিক্রান্ত দূরত্ব ও সরণ দুটোকে পাশাপাশি রাখো, দুটোকে একই রকম, দুটো জিনিসই একই রকম পাশাপাশি রেখে বোঝার চেষ্টা করো। এক্সকিউজ মি। সাপোজ ধরো কোনো একটা গতিশীল বস্তু এ অবস্থানে রয়েছে। এই গতিশীল বস্তু এ অবস্থান থেকে কোথায় যাবে, তার গন্তব্যস্থল আমি ধরে নিলাম বি। এই এ অবস্থান থেকে তার গন্তব্যস্থলে একটা গতিশীল বস্তু কেমন ভাবে যেতে পারে, এ থেকে বির দিকে সোজা সোজা পথে এইভাবে যেতে পারে, আবার এরকম করেও যেতে পারে, এ থেকে বির দিকে এইভাবে এরকম করেও যেতে পারে। তাহলে একবার সোজা পথ ধরে যেতে পারে, একবার এই পথ ধরে যেতে পারে, আরেকবার এইরকম পথও তো ধরে যেতে পারে, এরকম পথও তো ধরে যেতে পারে। তাহলে তাহলে এই পথে যখন যাচ্ছে তখন আমরা কি দেখতে পাচ্ছি, তো প্রত্যেকটা পথের এক একটা নাম দিয়ে দিই। এটা হচ্ছে পথ 1, এটা হচ্ছে পথ 2, এটা হচ্ছে পথ 3। ক্লিয়ার? তো পথ 2 আর 3 এর ক্ষেত্রে লক্ষ্য করো, দেখো আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই ডেডিকেশনটা জানি কি, নিচের দিকে সাউথ, উপরের দিকে নর্থ। ক্লিয়ার? এদিকে হচ্ছে ইস্ট, এদিকে হচ্ছে ওয়েস্ট। ক্লিয়ার? আচ্ছা, এবারে ওই গতিশীল বস্তু যখন 1 নম্বর পথ বরাবর যাচ্ছে তখন আমি কি দেখতে পাচ্ছি, 2 নম্বর পথ বরাবর যাচ্ছে তখন আমি কি দেখতে পাচ্ছি, 3 নম্বর পথ বরাবর যখন যাচ্ছে তখন আমি কি দেখতে পাচ্ছি। তো আমি প্রথমে পথ 2টা নেব, পথ 2। তাহলে পথ 2 এর ক্ষেত্রে ওই গতিশীল বস্তু যখন এইখান থেকে যাত্রা শুরু করেছে তখন ওই গতীয় অভিমুখটা কোন দিকে, না এই পথের পথ বরাবর যখন গতিশীল বস্তু যাচ্ছে, ধরো এইখানটায় কোনো একটা অবস্থানে ওই গতিশীল বস্তুর পথের অভিমুখ কোন দিকে হবে, না ওই পথের স্পর্শকগামী, ওই পথের স্পর্শকগামী। কেমন করে, সাপোজ ধরো তুমি হাতে একটা ঢিল বেঁধেছো, হাতের আঙ্গুল একটা সুতো দিয়ে একটা ঢিল বেঁধেছো দিয়ে এমনি করে ঘোরাচ্ছ। তাহলে এটা হচ্ছে হাতের আঙ্গুল, এই হচ্ছে সুতো, তো সুতোর সামনে রয়েছে একটা ঢিল। এবারে তুমি কি করছো, এই ঢিলটাকে কি করছো, এমনি করে ঘোরাচ্ছ, এমনি করে কি করছো, ঘোরাতে আছো। তাহলে এই বৃত্তপথে ঘুরতে আছে। তাহলে এবারে দেখো এই ঢিলটা ঘুরতে 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 আমি মানলাম ঢিলটা যদি এই জায়গাটায় যখন পৌঁছালো তখন এই সুতোটা কি হলো, ছিঁড়ে গেল। তখন কি হবে, ঢিলটা কোন দিকে নির্গত হবে, এই বৃত্তপথে, এই বৃত্তপথে কি ঘুরবে না, ঢিলটা তখন এই বৃত্তের স্পর্শক বরাবর নির্গত হবে। স্পর্শক হচ্ছে সেই সরল রেখা যেটা বৃত্তের একটা মাত্র বিন্দুকে ছেদ করে যাবে। বৃত্তের একটা বিন্দুকে যদি ছেদ করে যায় তখন তাকে আমরা বলবো, এটাকে আমরা বলবো স্পর্শক। এটাকে আমরা কি বলবো, স্পর্শক। যদি কোন সরল রেখা যদি বৃত্তের দুটো বিন্দু দিয়ে ছেদ করে তো সেটা তো জ্যা হয়ে যাবে। তাহলে একটা বিন্দুতে ছেদ করে গেলে সেটা হচ্ছে স্পর্শক। তাহলে এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধের সাথে স্পর্শক কিভাবে অবস্থান করে, লম্বভাবে অবস্থান করে। ক্লিয়ার? যদি এই ঢিলটা এইখানে না ছিঁড়ে যদি এইখানে ছিঁড়তো, এই অবস্থানটায় যদি ছিঁড়তো, সুতোটা যদি ছিঁড়ে যেত, তাহলে সে কিভাবে নির্গত হতো, এই বৃত্তপথে ঘোরার অভিমুখে স্পর্শক বরাবর নির্গত হতো। যদি এই অবস্থানে এসে ছিঁড়তো, যদি এই অবস্থানে এসে যদি ছিঁড়তো তখন ঢিলটা কোন পথ বরাবর নির্গত হতো, এই স্পর্শক বরাবর নির্গত হতো, যদি সুতোটা এই জায়গাটায় ছিঁড়ে যেত, তাই না? তাহলে ওই ঢিলটার মধ্যে লক্ষ্য করতে পাচ্ছি তার গতির অভিমুখটা অলওয়েজ কোন দিকে, না স্পর্শক অভিমুখে। কোনো কারণে যদি সুতোটা ছিঁড়ে যায়, কোনো কারণে যদি সুতোটা ছিঁড়ে যায় সেটা স্পর্শক বরাবর নির্গত, কোনো কারণে যদি সুতোটা ছিঁড়ে যায় সেটা স্পর্শক বরাবর নির্গত হবে। এই সুতোটা যদি কোনো কারণে যদি ছিঁড়ে যায় তাহলে স্পর্শক বরাবর নির্গত, এই সুতোটা যদি কোনো কারণে যদি ছিঁড়ে যায় সেটা স্পর্শক বরাবর নির্গত হবে। তাহলে ওই গতিশীল বস্তুটার সর্বদা অভিমুখ কোন দিকে ক্রিয়া করছে, যে তার স্পর্শক বরাবর ক্রিয়া করছে। তাহলে এটাও একটা আমি অ্যাজুম করতে পারি এটা একটা বক্রপথ, একটা বৃত্তের ক্যাটাগরি।
তো এই বক্রপথের প্রত্যেকটা বিন্দুতে ওই গতিশীল বস্তুর অভিমুখ কোন দিকে হবে? স্পর্শক বরাবর। এই জায়গাটায় ওই বস্তুর গতিশীলতার অভিমুখ কোন দিকে হবে? স্পর্শক বরাবর। এই জায়গাটায় গতিশীল বস্তুটার অভিমুখ কোন দিকে হবে? স্পর্শক বরাবর। তাহলে আমরা লক্ষ্য করতে পারছি এই পথের প্রত্যেকটা বিন্দুতে ওই বস্তুটার অভিমুখ সর্বদা কি হতে আছে? চেঞ্জ হতে আছে, কখনো বা এদিকে, কখনো বা এদিকে, কখনো বা এদিকে, কখনো বা এদিকে। তাহলে অভিমুখের কোনো ঠিক নেই। তাহলে পথ 2 তে আমি দেখতে পাচ্ছি অভিমুখ নির্দিষ্ট নয়, অভিমুখ নির্দিষ্ট নয়। ক্লিয়ার? আচ্ছা, কিন্তু এই পথ 2 তে এই পথের মান আমরা একটা বার করতে পারবো। কেমন করে বার করব? না, এই পথ বরাবর আমি কি করব? একটা সুতো বসিয়ে দেব। তো সুতো বসিয়ে আমরা কি করব? স্কেলের সাহায্যে স্কেলের জিরো দাগে আমি সুতোর এক প্রান্ত রাখবো, আর সুতোর অপর প্রান্তটা স্কেলের যে দাগে ছেদ করবে সেইটা হচ্ছে কি এই পথটার দৈর্ঘ্য। যে মানটা আমি পাবো সেই মানটা হবে এই পথটার দৈর্ঘ্য। তাহলে এই পথের একটা মান ডেফিনেটলি আমরা বার করতে পারবো, মান। তাহলে আমরা কি লিখবো? আছে লিখি, টিক চিহ্ন না দিয়ে আছে। ক্লিয়ার? এবারে পথ 3 তে এসো। পথ 3 তে কি বলছে দেখো। এই পথ 3 তে লক্ষ্য করো যে এই গতিশীল বস্তুটা যখন এই পথ বরাবর যাচ্ছিল তখন তার অভিমুখ কোন দিকে ছিল? না, এই দিকের অভিমুখটা হচ্ছে কোনটা? না, সাউথ ইস্ট অভিমুখ। আবার যখন কিছুক্ষণ পরে এইখানটা এসে যখন পৌঁছেছে, তারপরে তার পথ কোন দিকে? তারপরে পথ এই বরাবর গেছে, তারপরে সে এই বরাবর গেছে। তাহলে এই বরাবর যাওয়ার অর্থ হচ্ছে তার অভিমুখ তখন কোন দিকে? নর্থ ইস্টের দিকে। তার অভিমুখ কোন দিকে? দেখো, নর্থ ইস্টের দিকে। যখন আবার এই পথ বরাবর এসছে তখন আবার কি হয়েছে? আবার সাউথ ইস্টের দিকে। আবার যখন এই বরাবর গেছে তখন আবার দেখো নর্থ ইস্টের দিকে। আবার এরকম করে যখন এসছে সাউথ ইস্টে, আবার একবার নর্থ ইস্টে। তাহলে একবার সাউথ ইস্ট, একবার নর্থ ইস্ট, সাউথ ইস্ট, নর্থ ইস্ট, সাউথ ইস্ট, নর্থ ইস্ট। তাহলে প্রতিটা মুহূর্তে তার অভিমুখ কোন দিকে ছিল? যখন এই বরাবর আসছিল সে তো এই বরাবর যেতে চাইবে, এরকম সোজা পথে যেতে চাইবে, তবেই তার অভিমুখ নির্দিষ্ট হবে। সবসময় যদি এই পথ বরাবর যেত, কিন্তু সে কিছুটা যাওয়ার পর এইখানটায় টার্ন নিয়েছে, এইরকম করে গেছে। কিছুটা যাওয়ার পর আবার টার্ন নিয়েছে, আবার কিছুটা যাওয়ার পর আবার টার্ন নিয়েছে, এই পথ বরাবর গেছে। তাহলে প্রতি মুহূর্তে তার অভিমুখের কি হতে আছে? চেঞ্জ হতে আছে। তাহলে পথ 3 তে আমি লক্ষ্য করতে পারছি যে তাহলে অভিমুখ নির্দিষ্ট নয়, অভিমুখ নির্দিষ্ট নয়। ক্লিয়ার? কিন্তু এই পথের একটা মান তো আমরা ডেফিনেটলি পাবো। কেমন করে মান পাবো? না, একটা সুতো এরকম করে বসাবো, পরপর এই পথ বরাবর সুতোটাকে বসিয়ে দেবো। সুতোটাকে বসানোর পর ওই সুতোটাকে নিয়ে আবার স্কেলের জিরো দাগের এক প্রান্তে সুতোর এক প্রান্ত বসিয়ে অপর প্রান্তটা স্কেলের যে দাগে ছেদ করবে সেই পর্যন্ত দৈর্ঘ্যটা নিয়ে নিলেই এই পথটার মান পেয়ে যাবো। তাহলে মান ডেফিনেটলি এর আছে। তাহলে এই দুটো পথের ক্ষেত্রে আমরা এতক্ষণ পর্যন্ত পর্যালোচনা করে পেলাম যে এদের অভিমুখ নির্দিষ্ট নয়, মান দুজনেরই আছে। আচ্ছা, এবারে তুমি লক্ষ্য করো যে পথ 1 এর ক্ষেত্রে তুমি লক্ষ্য করো, এইখানটায় তুমি লক্ষ্য করো যে এই গতিশীল বস্তুটা এই অবস্থান থেকে যাত্রা শুরু করেছে। যখন এই বিন্দুতে এসে পৌঁছেছে তখন তার অভিমুখ কোন দিকে ছিল? এই দিকে। যখন এই বস্তুটা এইখানটা এসে পৌঁছালো তখন তার অভিমুখ কোন দিকে? তাও এই দিকে। বোঝা গেছে? যখন সে এইখানে এসে পৌঁছালো তখন তার অভিমুখ কোন দিকে? তাও এই দিকে। এই দিক মানে কোন দিকে? যখন এইখান থেকে এই দিকে এসছে তখন তার অভিমুখ পূর্ব দিকে। এইখান থেকে এইখানে এলো তখন আমি অভিমুখ চেক করলাম, তাও দেখাচ্ছে পূর্ব দিকে। এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে কোন দিক? পূর্ব দিক। তাহলে এইখান থেকে এইদিকে যখন যাচ্ছে তাও সে পূর্ব দিকে যাচ্ছে, এইখান থেকে এইখানে যখন গেল তাও সে পূর্ব দিকে যাচ্ছে, এইখান থেকে এইদিকে তাও সে পূর্ব দিকে যাচ্ছে, এইখান থেকে এইখানে তাও সে পূর্ব দিকে, এইখান থেকে এইখানটায় তাও সে পূর্ব দিকে। তাহলে এই পথের প্রত্যেকটা বিন্দুতে যদি আমি চেক করি, প্রত্যেকটা বিন্দুতে তার যদি অভিমুখ আমি লক্ষ্য করি সর্বদা পূর্ব দিকে, তাহলে এর একটা নির্দিষ্ট অভিমুখ রয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি? নির্দিষ্ট অভিমুখ আছে। উপরন্তু এ থেকে বি পর্যন্ত এই টোটাল পথটার দৈর্ঘ্য আমরা পরিমাপ করতে পারবো। এই পথটা আমরা পরিমাপ করতে পারবো কেমন করে? না, এখান থেকে এতদূর পর্যন্ত একটা সুতো বসিয়ে দেবো। সুতো বসিয়ে একই রকম ভাবে সুতোর এক প্রান্ত স্কেলের জিরো দাগে, অপর প্রান্তটা স্কেলের যে দাগে ছেদ করবে সেই পর্যন্ত যে দৈর্ঘ্যটা আমরা পাবো সেটাই হয়ে যাবে এই পথের দৈর্ঘ্য। তাহলে ডেফিনেটলি আমরা ওই পথটার একটা মান পাবো। তাহলে আমরা লিখতে পারি মান আছে। তাহলে তিনটা পথের মধ্যে তুমি লক্ষ্য করো, পথ 2 আর পথ 3 এই দুটোর ক্ষেত্রে নির্দিষ্ট অভিমুখ নেই কিন্তু মান আছে। তো যাদের ক্ষেত্রে নির্দিষ্ট অভিমুখ নেই, মান আছে, তারা হচ্ছে কেমন ধরনের রাশি? না, এরা হচ্ছে স্কেলার রাশি। তাহলে এই দুটো পথ কি নির্দেশ করছে? এই দুটো পথ, পথ 2 আর পথ 3, এরা হচ্ছে স্কেলার রাশিকে নির্দেশ করছে।
এরা কেমন রাশিকে নির্দেশ করছে? স্কেলার রাশিকে নির্দেশ করছে। তাহলে এই দুটো পথের ক্ষেত্রে আমি কি বলতে পারি? যে কোনো গতিশীল বস্তু বক্রপথে, কোনো গতিশীল বস্তু বক্রপথে যে দূরত্ব অতিক্রম করে, বক্রপথে মানে বক্রপথে গেলে তার কোনো নির্দিষ্ট অভিমুখ থাকে না। সরলরৈখিক পথ বরাবর গেলে তার একটা নির্দিষ্ট অভিমুখ থাকে। এটা সরলরৈখিক পথ, তার একটা নির্দিষ্ট অভিমুখ রয়েছে। এই দুটো বক্রপথ, তাদের কোনো নির্দিষ্ট অভিমুখ নেই। তাহলে বক্রপথে কোনো গতিশীল বস্তু পথ অতিক্রম করলে তাদের কোনো নির্দিষ্ট অভিমুখ থাকে না, কেবলমাত্র মান থাকে। তখন এই দুটো পথকে আমরা বলবো কি? অতিক্রান্ত দূরত্ব। তাহলে পথ 2 আর পথ 3 কে আমরা বলবো অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্বের তাহলে ডেফিনেশন কি আসবে? না কোনো গতিশীল বস্তু, কোনো গতিশীল বস্তু বক্রপথে, বক্রপথে যে দূরত্ব অতিক্রম করে তাকে অতিক্রান্ত দূরত্ব বলে। তাকে আমরা কি বলবো? সিম্পল অতিক্রান্ত দূরত্ব, ডিস্টেন্স। হয়েছে? তাকে আমরা ইংরেজিতে অতিক্রান্ত দূরত্বের ইংরেজি নাম হচ্ছে কি? ডিস্টেন্স। আচ্ছা, সরণের ইংরেজি নাম হচ্ছে কি? ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? তো দুটো আলাদা আলাদা ক্যাটাগরি। তো সরণ হচ্ছে সেই জিনিসটা যে সরলরৈখিক পথ বরাবর যদি অতিক্রম করে, তাহলে সরলরৈখিক পথ যদি হয় তার একটা নির্দিষ্ট অভিমুখ থাকবে, একটা সরলরেখার নির্দিষ্ট অভিমুখ রয়েছে। তাহলে এই পথটা কি মেনশন করছে? যার নির্দিষ্ট অভিমুখ রয়েছে এবং মান আছে, তখন সেটা হয়ে যাচ্ছে কি ধরনের রাশি? না সেটা হয়ে যাচ্ছে ভেক্টর রাশি। তাহলে তাহলে সেটা হচ্ছে কি? ভেক্টর রাশি। তাহলে যার নির্দিষ্ট অভিমুখ থাকবে এবং মানও থাকবে, তখন তাকে আমরা কি বলবো? সরণ। তাহলে সরণের সংজ্ঞা এইভাবেই দেওয়া যাক যে সরণ কাকে বলছে? যে কোনো গতিশীল বস্তু সরল রৈখিক পথ বরাবর, সরল রৈখিক পথ বরাবর নির্দিষ্ট দিকে গতিশীল হলে নির্দিষ্ট দিকে গতিশীল হলে তাকে সরণ বলে। তাকেই আমরা তখন সরণ বলবো। তাহলে প্রত্যেকটা পথ একটা আলাদা আলাদা ভাবে সূচিত করেছিল। পথ 2 আর পথ 3 এ দুটো অতিক্রান্ত দূরত্বকে সূচিত করেছে, আর পথ 1 কাকে সূচিত করেছে? সরণকে সূচিত করেছে। তা কেন? না এর ক্ষেত্রে নির্দিষ্ট অভিমুখ আছে এবং নির্দিষ্ট মানও রয়েছে। তাহলে এই যে মান যে আমরা ক্যালকুলেট করছিলাম, এই মান আমরা যে ক্যালকুলেট করছিলাম, তো কিভাবে করছিলাম? না একটা সরলরৈখিক একটা স্কেলের সাহায্যে। তো একটা স্কেল বা কি বলবো, রৈখিক স্কেল যেটা আমরা ইউজ করে থাকি। তো রৈখিক স্কেলের যে আমরা দৈর্ঘ্য পরিমাপ করে থাকি, রৈখিক স্কেলের সাহায্যে আমরা কি পরিমাপ করে থাকি? দৈর্ঘ্য পরিমাপ করে থাকি। তাহলে এই পথগুলোর যে মান বার করছিলাম, এই মানগুলো কি ছিল? তার দৈর্ঘ্য ছিল। তাহলে এই মানটা যে আমরা বার করছিলাম, এই মানটা অ্যাকচুয়ালি কি ছিল? না দৈর্ঘ্য ছিল, তাই না? এই যে মানটা বার করছিলাম, এটা কি ছিল? দৈর্ঘ্য ছিল। এই যে মানটা বার করেছি, এটা কি ছিল? দৈর্ঘ্য ছিল, ডেফিনেটলি দৈর্ঘ্য ছিল। এটা এই যে মানটা বার করেছি এ থেকে বি পর্যন্ত, এই যে পথটার মান বার করেছি, এই পথটা কিভাবে বার করেছিলাম? একটা স্কেলের এক প্রান্তে সুতো বসিয়েছে, আরেক প্রান্তে সুতোটা যতটা দৈর্ঘ্য পরিমাপ করলো ততটুকু অংশ আমি বললাম যে এই পরিমাণ তার পথ, যে দৈর্ঘ্যটা পেলাম। তাহলে মানটা কি দেখাচ্ছিল? ওই স্কেলটার দৈর্ঘ্য দেখাচ্ছিল যে কতটা। আচ্ছা, এর ক্ষেত্রে আমরা কি দেখছিলাম? না এইখান থেকে এত পর্যন্ত সুতোটা আমি বসিয়েছিলাম, বসিয়ে স্কেলের সাহায্যে যতটুকু দৈর্ঘ্য আমি পেয়েছিলাম সেটাই ছিল এই পথটার মান। তার মানে আমি এই পথটার ক্ষেত্রে আমরা কি পেয়েছি? মান পেয়েছি। তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমরা কি পেয়েছি? তার দৈর্ঘ্য পেয়েছি। মান বার করা মানে প্রত্যেক ক্ষেত্রে তার দৈর্ঘ্য পেয়েছি। তাহলে এবারে একটু বোঝার চেষ্টা করব এই অতিক্রান্ত দূরত্ব আর সরণের একক কি হতে পারে। যেহেতু তাহলে অতিক্রান্ত দূরত্ব আর সরণ, অতিক্রান্ত দূরত্ব, তাহলে এর একক কি আসবে? একক যদি আমরা দেখি তাহলে দুটো পদ্ধতিতে দেখব, একটা আছে সিজিএস পদ্ধতিতে
আরেকটা হচ্ছে এসআই পদ্ধতিতে। তো সিজিএস পদ্ধতিতে এর যদি একক দেখি তাহলে কি একক দেখবো না, সিজিএস পদ্ধতিতে হচ্ছে সেন্টিমিটার, যেহেতু দৈর্ঘ্যের একক কি সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার, আর এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে কি না মিটার। তাহলে অতিক্রান্ত দূরত্বের একক আমরা পেয়ে গেলাম সিজিএস এ সেন্টিমিটার, এসআই তে মিটার। সরণের ক্ষেত্রে লক্ষ্য করো, এই যে সরণ, সরণ কোন পথটাকে বলেছিলাম, পথ 1টা হচ্ছে আমাদের সরণ। তাহলে সরণ পরিমাপের ক্ষেত্রে আমরা কি বার করেছিলাম, তারও দৈর্ঘ্য বার করেছিলাম। তো দৈর্ঘ্য তার যদি একক যদি আমি বার করতে চাই তাহলে এর ক্ষেত্রে আমি দুটো পদ্ধতিতে একক বার করব, একটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে আর একটা হচ্ছে এসআই পদ্ধতিতে। তাহলে দৈর্ঘ্য যেহেতু পরিমাপ করেছি সেহেতু সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি না সেন্টিমিটার, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি না মিটার। তাহলে সরণেরও একক সেম টু সেম, শুধু ডিফারেন্স হচ্ছে এখানে যে এদের কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, এর নির্দিষ্ট অভিমুখ আছে, যে কারণের জন্য এ হচ্ছে স্কেলার রাশি, এ হচ্ছে ভেক্টর রাশি। তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কি স্কেলার রাশি, আর সরণ হচ্ছে কি না ভেক্টর রাশি, তার নির্দিষ্ট অভিমুখ রয়েছে। তো সেই কারণের জন্য তারা অতিক্রান্ত দূরত্বের একক কিন্তু, অতিক্রান্ত দূরত্ব আর সরণের একক কিন্তু সেম সেম, শুধুমাত্র অভিমুখ না থাকার জন্য আলাদা হয়ে যাচ্ছে। মাত্রা কি দাঁড়াবে, মাত্রা না সেন্টিমিটার, মিটার, এগুলো সব কাকে নির্দেশ করে, দৈর্ঘ্যকে নির্দেশ করে। তাহলে দৈর্ঘ্যের প্রতীক চিহ্ন হচ্ছে কি এল, তাহলে অতিক্রান্ত দূরত্বের মাত্রা হচ্ছে কত না এল। সরণের মাত্রা কি দাঁড়াবে না, সরণের মাত্রা এল দাঁড়াবে। কেন না, সরণের একককে লক্ষ্য করো, সিজিএস এ সেন্টিমিটার, এসআই তে মিটার, তাহলে সেন্টিমিটার মিটার এগুলো কাকে নির্দেশ করে, দৈর্ঘ্যকে নির্দেশ করে, দৈর্ঘ্যের প্রতীক হচ্ছে কি এল, তো সরণেরও মাত্রা কি দাঁড়াবে এল। ক্লিয়ার হয়েছে? এবার একটু লক্ষ্য করা যাক যে সরণ আর অতিক্রান্ত দূরত্ব কোথায় ডিফারেন্ট হয়ে থাকে। এরকম ভাবে তো অনেকটা হয়তো ক্লিয়ার না হলেও পরের এক্সাম্পলে কিন্তু ক্লিয়ার হবেই হবে। তো কেমন করে দেখো, লক্ষ্য করাই, একটা এক্সাম্পল নেওয়া যাক, দিলে কিন্তু অনেকটা ক্লিয়ার হবে আমি আশা করছি। একটু রাফ করতে দাও। দেখো কোন একটা গতিশীল বস্তু, দেখো আমি এইখানটা একবার রেখে দিই, নিচেরটা হচ্ছে সাউথ, উপরটা হচ্ছে নর্থ, এদিকটা হচ্ছে ইস্ট, এদিকটা হচ্ছে ওয়েস্ট। কোন গতিশীল বস্তু ধরো এই অবস্থান থেকে যাত্রা শুরু করেছে, তাহলে এই অবস্থান থেকে যাত্রা শুরু করার পর 5 মিটার কোন দিকে গেছে, পূর্ব দিকে। কত মিটার গেছে, 5 মিটার। 5 মিটার যাওয়ার পর তার মন কি করলো না উত্তর দিকে আমি 4 মিটার যাব। উত্তর দিকে আমি ক মিটার যাব না 4 মিটার। তাহলে এ থেকে বি পর্যন্ত গেছে কত মিটার, 5 মিটার। তারপরে সে টার্ন নিয়েছে, টার্ন নেওয়ার পর সি পর্যন্ত গেছে কত মিটার না 4 মিটার গেছে। তাহলে এটা ছিল তার ইনিশিয়াল, এটা হচ্ছে তার ইনিশিয়াল, আর এটা হচ্ছে তার কি ফাইনাল, এটা হচ্ছে তার ফাইনাল। এবার লক্ষ্য করো, এবারে বলা হলো ওই গতিশীল বস্তুটার অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব কত আর সরণ কত। ক্লিয়ার? তাহলে অতিক্রান্ত দূরত্ব আর সরণ আমরা কি করে বার করব? স্যার অতিক্রান্ত দূরত্বে তো কোনো নির্দিষ্ট অভিমুখ থাকে না, কেবলমাত্র মান থাকে। তাহলে প্রথমে এ থেকে বি পর্যন্ত গেছে 5 মিটার, তো তখন তার অভিমুখ কোন দিকে ছিল, এইদিকে। কিন্তু সে কি করলো, টার্ন নিয়েছে পুরো 90 ডিগ্রি, বি থেকে সি তে গেছে কত 4 মিটার। তাহলে সিম্পলি এই দূরত্ব গুলোকে আমরা কি করব, যোগ করে দেবো। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হবে, 5 + 4, তাহলে কত হলো 9 মিটার। ক্লিয়ার হচ্ছে? তার মানে কত হলো 9 মিটার। সরণ কি বলছে, সরণ বলছে যেখান থেকে শুরু করেছে আর গন্তব্যস্থল এই দুটোর মধ্যে সরল রৈখিক দূরত্ব আমার দরকার। কারণ সরণের ক্ষেত্রে নির্দিষ্ট অভিমুখ প্রয়োজন, তাহলে নির্দিষ্ট অভিমুখ কি করে আসবে, যদি এরকম যদি পথে যদি যায়, একবার এইদিকে যাচ্ছে আরেকবার এইদিকে যাচ্ছে, তাহলে এরকম যে পথে যদি যেতে থাকে একবার এদিকে একবার এদিকে, তাহলে নির্দিষ্ট অভিমুখ থাকলো কোথায়, তাহলে নির্দিষ্ট অভিমুখ তখনই থাকবে যদি এ আর সি এর মধ্যে একটা সরলরৈখিক পথ আমি যদি ড্র করি, তাহলে এই সরলরৈখিক পথটার ক্ষেত্রে আমি কি পাবো, একটা নির্দিষ্ট অভিমুখ পাবো, তাই না? তাহলে এ আর সি এর মধ্যে যে সরলরৈখিক পথটা আমরা পাবো সেটাই হচ্ছে সরণ। তাহলে সরণ হচ্ছে কোনটা না এসি। তাহলে এই এসিটাকে আমি বার করব কি করে, তাহলে এখন এই ত্রিভুজটাকে লক্ষ্য করো, এটা কেমন না সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এসি হচ্ছে কি অতিভুজ, আর এবি ভূমি, বিসি লম্ব। তাহলে অতিভুজের স্কোয়ার সমান কি হয়ে থাকে, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এতটুকু তো আমরা জানি। তাহলে অতিভুজ
সমান কত হয়ে যায় না রুট আন্ডার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজ মানেই হচ্ছে কোনটা এসি, তাহলে এসিটাই বেরিয়ে গেলে আমার সরণটা বেরিয়ে যাচ্ছে। তাহলে ভূমি হচ্ছে কত না ভূমি হচ্ছে 5 স্কোয়ার প্লাস লম্ব হচ্ছে কত 4 স্কোয়ার, লম্ব হচ্ছে কত 4 স্কোয়ার। তাহলে এইটাকে ক্যালকুলেট করলে আমরা কি পেয়ে যাবো সরণের মান পেয়ে যাবো। তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আলাদা জিনিস, যে সে তার পথ বরাবর কতটা গেছে। সরণ হচ্ছে কি আরেকটা ভিন্ন জিনিস, যে তার সরলরৈখিক পথ প্রয়োজন, নির্দিষ্ট অভিমুখ দরকার আমার। তাহলে সরলরৈখিক পথ, তাহলে ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে সরলরৈখিক পথ একটাই হতে পারে, এ আর সি এর মধ্যে যদি আমি একটা সরলরেখা টেনে দিই, তাহলে এ আর সি এর মধ্যে সরলরেখা টেনে দিলেই সেটা হয়ে গেল কি না সরণ। ক্লিয়ার হয়েছে, সেটা হয়ে গেল কি না সরণ। তাহলে সরণ আমরা কিভাবে বার করব, এই অতিভুজটা যদি আমরা ক্যালকুলেট করি এই সূত্র ধরে, এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র, পিথাগোরাসের উপপাদ্যে আমরা এই সূত্রটা পড়বো। তো পিথাগোরাসের উপপাদ্য থেকে অতিভুজের স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার বসিয়ে আমরা সরণটাকে ফাইন্ড আউট করতে পারবো। তো একই রকম ভাবে যদি আমি আরেকটা কোশ্চেন দিই, কেমন আরেকটা কোশ্চেন দেখো এইরকমই একটু আলাদা। সাপোজ ধরো একজন একটা গ্রাউন্ড, একটা এরকম একটা বর্গাকার গ্রাউন্ড, খেলার মাঠ, ক্লিয়ার। তো একজন ব্যক্তি কি করলো, এইখান থেকে যাত্রা শুরু করলো, এই অবস্থান থেকে যাত্রা শুরু করলো। তাহলে এই বর্গাকার গ্রাউন্ডে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিলাম 4 মিটার করে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত 4 মিটার, এটা 4 মিটার, এটা 4 মিটার, এটা 4 মিটার, এটা 4 মিটার। এবারে বললো ওই ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব কত। তো অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে নির্দিষ্ট অভিমুখের কোনো প্রয়োজন হয় না, সিম্পলি পথগুলোকে আমরা কি করব এক ধার থেকে কি করব যোগ করতে থাকবো। এই পথ 4টা পথ রয়েছে, এই 4টা পথকে এক ধার থেকে যোগ করতে থাকবো। তাহলে 4 + 4 + 4 + 4, বারবার 4 যোগ না করে 4 × 4 করে দিলে হয়। তাহলে কত পেলাম 16 মিটার। তাহলে কতটা পথ অতিক্রম করেছে 16 মিটার পথ অতিক্রম করেছে। এই ব্যক্তিটার সরণ কত না এ থেকে তো যাত্রা শুরু করেছে আবার এতে এসে পৌঁছেছে, এরকম করে যাত্রা শুরু করেছিল আবার এতে এসে পৌঁছেছে। তাহলে যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছে সেটা ছিল ইনিশিয়াল, আবার সেই বিন্দুতে এসে পৌঁছেছে সেটাই হচ্ছে ফাইনাল। তাহলে যেখান থেকে যাত্রা শুরু করেছে সেইখানে যদি এসে পৌঁছায় তাহলে তাদের মধ্যে কোনো সরলরেখা আমি বানাতে পারবো। তাহলে সরলরেখা, তাহলে সেই বিন্দুতে এসে পৌঁছেছে মানে কি কোন সরলরেখা আমরা টানতে পারবো কি, কোন সরল রেখা টানতে পারবো না। তাহলে সরল রেখা যখন টানতে পারবো না তাহলে ওই সরল রেখার দৈর্ঘ্য কত হবে, তাহলে সরল রেখার দৈর্ঘ্য কত হবে না 0। তাহলে তাদের মধ্যে কোনো দৈর্ঘ্যই বানাতে পারছি না, তার মানে কোনো ভ্যালুই পাচ্ছি না, তার মানে কত 0। তাহলে যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছে সেই জায়গায় এসে পৌঁছেছে, সরণ সেটাই নির্দেশ করছে যে প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দু যেখান থেকে শুরু করেছো আর যেটা হচ্ছে গন্তব্যস্থল, এই দুটো বিন্দুর মধ্যে তোমাকে সরলরৈখিক দূরত্ব নির্ণয় করতে হবে। তো সরলরৈখিক দূরত্ব তুমি যদি টানতেই না পারো তাহলে সরলরেখার দৈর্ঘ্য কত 0, তাহলে সরণ কত হবে 0, কিন্তু অতিক্রান্ত দূরত্বের একটা নির্দিষ্ট মান থেকে গেছে। তাহলে এরকম পথ যদি তোমাকে একটা বৃত্তাকার পথ যদি দেয়, এরকম করে একটা বৃত্তাকার পথে কোনো একটা ব্যক্তি যদি কি করতে থাকে না দৌড়াতে থাকে, তখন এইখান থেকে যাত্রা শুরু করেছে, তো বৃত্তাকার পথে এইভাবে দৌড়াচ্ছে, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ তোমাকে দিয়ে দিয়েছে কত না ধরো 5 মিটার দিয়ে দিয়েছে, বৃত্তের ব্যাসার্ধ তোমাকে দিয়ে দিয়েছে 5 মিটার। তাহলে ওই ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে ওই ব্যক্তির অতিক্রান্ত উপরে লিখি, অতিক্রান্ত দূরত্ব কত হবে, অতিক্রান্ত দূরত্ব কিভাবে বার করব না বৃত্তের পরিধিটাই সেটাই হয়ে যাবে অতিক্রান্ত দূরত্ব। তাহলে 2πr, এই ফর্মুলায় 2 × π × r এর জায়গায় আমরা কি বসে দেবো 5, 5 × 10 10π, তাহলে এত কি লিখবো না মিটার, এত কি লিখবো মিটার। তাহলে এটাই হয়ে গেল তার অতিক্রান্ত দূরত্ব। আর সরণ কত হবে, সরণ না যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, এ থেকে যাত্রা শুরু করেছে আর অন্তিম বিন্দুটাও এ হয়েছে, তাহলে এ বিন্দু থেকে যাত্রা শুরু করেছে সেই বিন্দুটাই আবার অন্তিম। তাহলে দুটো ইনিশিয়াল আর ফাইনাল যদি একই হয় তাহলে কোনো সরল রেখা আমরা টানতে পারবো না, কোনো সরল রেখা টানতে পারবো না, তার মানে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য, তাহলে সরলরৈখিক দৈর্ঘ্য কত হবে, তাহলে লিখবো সরলরৈখিক দৈর্ঘ্য ইকুয়ালস টু কত 0, সরলরৈখিক দৈর্ঘ্য ইকুয়ালস টু কত 0। তাহলে এইভাবে আমরা অতিক্রান্ত দূরত্ব আর সরণটাকে ইজিলি সলভ করতে পারবো। তো আমি আরেকটা টপিকস আমি নিতে চাই, যে কোন একজন ব্যক্তি এরকম করে গেছে, সাপোজ ধরো একজন ব্যক্তি
এ অবস্থান থেকে যাত্রা শুরু করেছে, এ অবস্থান থেকে যাত্রা শুরু করেছে, তাহলে এ থেকে বি পর্যন্ত গেছে কত না 10 মিটার পথ গেছে। বি থেকে আবার সে কি করেছে, এই জায়গায় ফিরে এসছে। কতটা পথ ফিরে এসছে, প্রথমে এইদিকে গেছিল, আবার সে এখান থেকে আবার এইদিকেও ফিরে এসছে। কতটা পথ ফিরে এসছে না 4 মিটার। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব কত না কতটা গেল আবার ফিরেও এলো, মানে 10 + 4, তার মানে কত হলো 14 মিটার। সরণ কত, সরণ কত না এটা হচ্ছে প্রাথমিক বিন্দু, এটা হচ্ছে অন্তিম বিন্দু, তাহলে প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা কত না টোটালটা ছিল 10, টোটালটা ছিল কত 10, এইটুকু এসছে আবার, আবার ব্যাকে ফিরে এসছে কত 4 মিটার। তাহলে 10 থেকে 4 যদি বাদ দিয়ে দিই, তাহলে এ আর সি বিন্দুর মধ্যে দূরত্বটা কত হবে 6 মিটার। তাহলে সরণটা হচ্ছে কত 6 মিটার। খেয়াল করে এগুলো ভালো করে খেয়াল করে, সে কতটা পথ অতিক্রম করেছে সরলরৈখিক পথে, তাহলে এটা তো সরলরৈখিক পথে তো যাচ্ছিল, এটা তো সরলরৈখিক পথে যাচ্ছিল, তা প্রথমে এইদিকে যাচ্ছিল, তারপরে আবার এইদিকে ফিরে এসছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব কি হবে মোট পথ, এটা 10 আবার ফিরে এলো 4, তার মানে কত হলো 10 × 4 = 14 মিটার হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। সরণ কোনটা বলছে না প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানের মধ্যে একটা সোজা সোজা পথটাই হচ্ছে কি না সরণ, সেটা কত হবে এই পথটা কি করে, টোটালটা থেকে 4 মিটার যদি বাদ দিয়ে দিই যেটা পড়ে থাকে সেটাই হয়ে যাচ্ছে তার সরণ, তাহলে 6 মিটার হয়ে গেল সরণ। ক্লিয়ার হয়েছে? তাহলে অতিক্রান্ত দূরত্ব আর সরণ আমাদের আশা করি ক্লিয়ার হয়েছে। তো নেক্সট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কি দ্রুতি আর বেগ। এরপর আমরা যেটা দেখব দ্রুতি আর বেগ। তো দ্রুতি আর বেগ কি বলতে চাইছে দেখো, দ্রুতি আর বেগ কি বলছে দেখো, একটু রাফ করতে দাও আমাকে, একটু সময় দাও, হেডলাইনটা একটু লিখতে দাও, তারপরে কি আমি নাহলে বলছি। তো অতিক্রান্ত দূরত্ব আর বেগ, অতিক্রান্ত দূরত্ব আর সরণ আশা করি আমি অনেকটা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। তো এক্সাম্পল গুলোকে ভালো করে নোট করবে, দিলে গিয়ে ভালোভাবে ক্লিয়ার হতে থাকবে। এক্সাম্পল গুলো যেগুলো দিলাম সেগুলো ভালো করে একটু নোট করতে হবে, দিলে দেখবে ক্লিয়ার হতে আছে, ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা দেখব দ্রুতি আর বেগ। হেডলাইন লাগাও, দ্রুতি, দ্রুতির ইংরেজি নাম হচ্ছে কি স্পিড, ও বেগ দুটোকে একসাথে রাখি বেগ, বেগের ইংরেজি নাম হচ্ছে কি না ভেলোসিটি, বেগের ইংরেজি নাম ভেলোসিটি, এই দুটোকে একসাথে রেখেছি। ক্লিয়ার? তো দ্রুতি কি বলতে আছে না, দ্রুতি বলতে আছে যে দ্রুতির ডেফিনেশন কি বলছে, কোন গতিশীল বস্তু প্রতি সেকেন্ড মানে কি বোঝায়, প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ডে, প্রতি সেকেন্ডে যে দূরত্ব গতিশীল বস্তু বক্রপথে প্রতি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি বলবো, তাকে কি বলবো না দ্রুতি। বেগ কাকে বলছে দেখো, বেগ না কোনো গতিশীল বস্তু, কোনো গতিশীল বস্তু সরল রৈখিক, সরল রৈখিক পথ বরাবর বরাবর প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে যে পথ অতিক্রম করে, যে পথ অতিক্রম করে তাকে কি বলবো বেগ, তাকে আমরা কি বলবো বেগ। তাহলে কোনো গতিশীল বস্তু বক্রপথ বলা মানে কি, যে একটা গতিশীল বস্তু এ থেকে বি তার হচ্ছে তার গন্তব্যস্থল বক্রপথে গেছে, মানে এরকম করেও যেতে পারে আবার এইভাবেও যেতে পারে, তাহলে এই পথগুলো হচ্ছে কি বক্রপথ। এটা হচ্ছে পথ 1, এটা হচ্ছে পথ 2, তাহলে এরকম বক্র পথে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে পথ 1, এটা হচ্ছে পথ 2। তাহলে যদি বক্র পথে এইভাবে কোনো গতিশীল বস্তু যদি যেতে থাকে তখন যে যেটা আমরা পাবো, যে গতীয় ধর্মটা পাবো সেটা হচ্ছে কি না দ্রুতি। যদি সরল রৈখিক পথে যায় তার মানে এই রকম কোনো গতিশীল বস্তু এ অবস্থান থেকে তার গন্তব্যস্থল বি, তাহলে এ থেকে বি তে গেছে কেমন করে গেছে, এরকম সোজা সোজা পথে গেছে, এরকম সরল রৈখিক পথ বরাবর গেছে, তখন তখন যে গতীয় ধর্মটা আমরা পাবো সেটা হচ্ছে কি বেগ। তো একটু বুঝে নেওয়া যাক, আমি মানলাম যে কোনো গতিশীল বস্তু এরকম পথ বরাবর বক্র পথে বা যে পথ তুমি একটা ধরতে পারো, আমি পথ 1টাকে ধরে নিলাম। তো পথ 1 কি ধরলাম, যে কোনো গতিশীল বস্তু এ থেকে বি তে আমি ধরে নিলাম 50 মিটার পথ অতিক্রম করলো, এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 50 মিটার, কত সেকেন্ডে অতিক্রম করলো না 10 সেকেন্ডে।
তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 10 সেকেন্ডে গতিশীল বস্তু বক্রপথে 50 মিটার যায়। তাহলে 1 সেকেন্ডে কত যাবে না, 1 সেকেন্ডে যাবে 50 মিটার বাই 10 সেকেন্ড, তার মানে কি 5 মিটার পার সেকেন্ড। তাহলে প্রতি সেকেন্ডে ওই গতিশীল বস্তু বক্রপথে যে দূরত্বটা গেছে সেটাই হচ্ছে বেগ। তাহলে প্রতি সেকেন্ডে কত গেছে, 5 মিটার পার সেকেন্ড। তাহলে দ্রুতি নির্ণয়ের সিম্পল পদ্ধতি হচ্ছে কি, যে মোট পথকে মোট সময় দ্বারা ভাগ করে দাও। তাহলে দ্রুতি আমি যদি এই সাইডে লিখি যে দ্রুতি নির্ণয়ের পদ্ধতি, আমি নিচে লিখে দিচ্ছি, তাহলে দ্রুতি নির্ণয়ের পদ্ধতি হচ্ছে কি না, মোট পথকে মোট সময়, মোট অতিক্রান্ত দূরত্ব লিখবো, আরো ভালো কেন না, এ তো বক্রপথে গেছে, বক্রপথের ক্রাইটেরিয়া কি হয়ে থাকে, অতিক্রান্ত দূরত্ব হয়ে থাকে। তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে দ্রুতি বার করার সিম্পল পদ্ধতি হচ্ছে কি, দ্রুতি হচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। আচ্ছা, বেগ কি বলছিল না, এই গতিশীল বস্তু এ থেকে বি পর্যন্ত গেছে, তো ঠিক না, এ থেকে বি পর্যন্ত গেছে 40 মিটার পথ গেছে, তাও আবার 8 সেকেন্ডে গেছে। কত সেকেন্ডে গেছে, 8 সেকেন্ডে গেছে। 8 সেকেন্ড না ধরে আমি ধরলাম 5 সেকেন্ডে গেছে, আরো বুঝতে সুবিধা হবে। তাহলে আমি এইভাবে বলতে পারি যে 5 সেকেন্ডে গতিশীল বস্তু কেমন না, সরল রৈখিক পথে কত মিটার গেছে না, 40 মিটার। কত মিটার পথ গেছে, 40 মিটার। কত সেকেন্ডে, 5 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে ওই গতিশীল বস্তু সরলরৈখিক পথে কত গেছে, এটা 40 বাই 5, তার মানে তাহলে 40 মিটার, 5 কি ছিল সেকেন্ড, তাহলে 8 মিটার পার সেকেন্ড। তাহলে বেগ কি বলছে না, কোনো গতিশীল বস্তু সরলরৈখিক পথ বরাবর প্রতি সেকেন্ডে। তাহলে সরলরৈখিক পথ মানে সেটা কি নির্দেশ করে, সরণকে নির্দেশ করে। সরণ হচ্ছে কি, সরণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা সরলরৈখিক পথ অঙ্কন করে থাকতাম, আর অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে সরলরৈখিক পথ বাদে যত সব টেড়াবাঁকা বক্রপথ গুলোই হচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব। তাহলে বেগ বার করার মধ্যে ক্রাইটেরিয়া হচ্ছে কি 40 মিটার সরলরৈখিক পথ ডিভাইড বাই 5 সেকেন্ড। তার মানে বেগ বার করার পদ্ধতি হচ্ছে কি না, মোট সরল রৈখিক পথ ডিভাইডেড বাই আমরা কি করছিলাম, মোট সময় দ্বারা ভাগ করছিলাম। তার মানে এই দ্রুতি আর বেগকে একটু লক্ষ্য করো, একটু ভালো করে যদি আমি লিখি সাইডে উপরের দিকে লিখছি এইখানটায়, যে দ্রুতি বার করার পদ্ধতি কি ছিল, দ্রুতি আমরা এইভাবে বার করছিলাম অতিক্রান্ত দূরত্ব বাই সময় করে, অতিক্রান্ত দূরত্ব বাই সময় দিতেই আমরা কি পাচ্ছিলাম না, দ্রুতি পাচ্ছিলাম। বেগ বার করার ক্রাইটেরিয়া কি ছিল না, বেগ সমান, লক্ষ্য করো যে মোট সরলরৈখিক পথ মানে কি বোঝায়, সরণকে বোঝায়। তাহলে বেগ সমান আমি এইভাবে লিখতে পারি সরণ বাই সময়। বেগ সমান কি হচ্ছে না, সরণ বাই সময়। আমরা যে পথ বরাবর মোটরসাইকেল চালাই বা গাড়ি চালাই, তো প্রতিনিয়ত কি আমরা সোজা পথে যাই, সোজা পথে তো যাই না। আমাদের প্রতিনিয়ত কি হয়, কিছুটা সোজা পথ যাওয়ার পর আবার বাঁক নিতে হয়, আবার বাঁক নিয়ে এরকম পথ ধরে আমাকে এগোতে হতো। তাহলে প্রতিনিয়ত আমাদের এই পথ কি ছিল, বক্রপথ, টেড়াবেঁকা পথ, বক্রপথ। তো সেই কারণে আমরা যা কিছু দূরত্ব পরিমাপ করি না কেন, কখনোই সরণ নয়, সেটি হচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব। এই জন্য আমাদের গাড়িতে যেটা লাগানো থাকে, যে মিটারটা লাগানো থাকে, সেটা হচ্ছে কি স্পিডোমিটার, স্পিড পরিমাপ করে। তাহলে তার মানে আমরা দ্রুতি পরিমাপ করে থাকি, তার বেগ কিন্তু আমরা পরিমাপ করি না। বেগ পরিমাপ করতে গেলে তোমাকে ছোট ছোট পথ ভাবতে হবে। তো লম্বা পথ যদি আমরা ভাবতে থাকি, সেটা কখনোই বেগের আয়ত্তে আসে না, সবসময় দ্রুতির মধ্যেই চলে যায়। তো কতটাই বা আমরা এরকম সোজা পথ পাই, সেই জন্য সর্বক্ষেত্রে দ্রুতিটাকে বেশি ব্যবহার করা হয়, বেগ খুবই কম পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। তো দ্রুতি আর বেগের আমরা তো গাণিতিক ফর্মুলাতে পৌঁছে গেছি। এটা হচ্ছে দ্রুতি গাণিতিক ফর্মুলা, এটা হচ্ছে বেগের গাণিতিক ফর্মুলা। তো এবারে দ্রুতি আর বেগের ক্ষেত্রে আমরা কি করব, আমি নিচেরগুলো মুছে দিলাম। দ্রুতি আর বেগের ক্ষেত্রে আমরা এবার এর একক বার করতে চাইবো। তাহলে এদের একক আমি কিভাবে বার করব, লক্ষ্য করো। দ্রুতির একক কি না, এদের একক দুটো পদ্ধতিতে একক আসবে, একটা সিজিএস পদ্ধতিতে আর একটা এসআই পদ্ধতিতে। যখন দ্রুতির আমি সিজিএস পদ্ধতিতে একক বার করব, তখন অতিক্রান্ত দূরত্বেরও আমি সিজিএস পদ্ধতিতে একক নেব, সময়েরও আমি সিজিএস পদ্ধতিতে একক নেব, সবারই সিজিএস পদ্ধতিতে একক নেব।
অতিক্রান্ত দূরত্বের সিজিএস পদ্ধতিতে একক কি ছিল? না সেন্টিমিটার। সময়ের সিজিএস পদ্ধতিতে একক কি? না সেকেন্ড। তাহলে দ্রুতির সিজিএস পদ্ধতিতে একক কি হলো? সেন্টিমিটার বাই সেকেন্ড। এসআই পদ্ধতিতে যদি আমি বার করতে চাই, তাহলে সবার আমি এসআই একক নেব, প্রত্যেকের আমি কি নেব? এসআই পদ্ধতিতে একক সবার। তাহলে দ্রুতির, তাহলে অতিক্রান্ত দূরত্বের এসআই পদ্ধতিতে একক হচ্ছে কি? মিটার। সময়ের এসআই একক হচ্ছে কি? ডিভাইড বাই দিকে দিলাম সেকেন্ড। তাহলে দ্রুতির সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে সেন্টিমিটার বাই সেকেন্ড, এসআই পদ্ধতিতে একক হচ্ছে মিটার বাই সেকেন্ড। বেগের ক্ষেত্রে লক্ষ্য করো, বেগের ক্ষেত্রে যদি আমি একক বার করতে চাই, এর ক্ষেত্রে দুটো একক বেরোবে, একটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে, আরেকবার হচ্ছে এসআই পদ্ধতিতে। তো সিজিএস পদ্ধতি যখন বার করবো, তাহলে সরণেরও সিজিএস পদ্ধতিতে একক ব্যবহার করব, সময়েরও সিজিএস পদ্ধতিতে একক ব্যবহার করব। তাহলে সরণের সিজিএস পদ্ধতিতে একক কি? সরণের সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে সেন্টিমিটার, যেহেতু দৈর্ঘ্য নির্দেশ করে, তাহলে দৈর্ঘ্যের সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে সেন্টিমিটার, তাহলে সরণের একক হচ্ছে সেন্টিমিটার, ডিভাইড বাই সময়ের সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে সেকেন্ড, তাহলে সেন্টিমিটার বাই সেকেন্ড। আচ্ছা, এসআই পদ্ধতিতে কি আসবে? একই রকম ভাবে সরণের একক হচ্ছে মিটার, মিটার বাই সেকেন্ড এসআই পদ্ধতিতে। তাহলে লক্ষ্য করতে পারছি যে দ্রুতি আর বেগ, এদের ক্ষেত্রে আমি লক্ষ্য করতে পারছি যে প্রত্যেকের একক কিন্তু একই, শুধু ডিফারেন্সটা কোথায়? না দ্রুতি হচ্ছে কি? স্কেলার রাশি। স্কেলার রাশি কেন? না স্কেলার রাশি এই কারণে, যেহেতু এর দ্রুতি তো বক্রপথকে নির্দেশ করছিল, তাহলে বক্রপথকে যদি নির্দেশ করে, বক্রপথ কেমন হয়ে থাকে? তার নির্দিষ্ট অভিমুখ থাকে না, কিন্তু মান তো ডেফিনেটলি থেকে গেছে। তাহলে যার মান আছে, অভিমুখ নির্দিষ্ট নয়, সে তাহলে স্কেলার রাশি। তাহলে দ্রুতি হচ্ছে কেমন ধরনের রাশি? স্কেলার রাশি। বেগের ক্ষেত্রে লক্ষ্য করো, বেগ কেমন ধরনের রাশি? না ভেক্টর রাশি। কেন? না বেগ একটা সরল রৈখিক দূরত্বকে নির্দেশ করছে, তার সরল রৈখিক পথের নির্দিষ্ট একটা অভিমুখ রয়েছে, তাহলে এই কারণে বেগ হচ্ছে কেমন ধরনের রাশি? ভেক্টর রাশি। দ্রুতির ক্ষেত্রে যদি আমরা মাত্রা বার করতে চাই, কিভাবে মাত্রা বার করব? না তুমি অতিক্রান্ত দূরত্ব থেকেও তুমি মাত্রা বার করতে পারো, বা তার একক দেখেও তুমি মাত্রা বার করতে পারো। সেন্টিমিটার কাকে নির্দেশ করেছে? আমি একক দেখে বার করছি, দেখো সেন্টিমিটার কাকে নির্দেশ করেছে? দৈর্ঘ্যকে। কেন? এই এককটা তো আমি একে দেখেই তো আমি একক বার করেছি না, তাহলে এর থেকে আমি মাত্রা বার করতে পারলে আরো সহজ হবে। সেন্টিমিটার কাকে নির্দেশ করে? দৈর্ঘ্যকে। দৈর্ঘ্যের প্রতীক চিহ্ন হচ্ছে কি? এল, ডিভাইডেড বাই, ডিভাইড চিহ্ন লিখে দিলাম। সেকেন্ড কাকে নির্দেশ করে? টাইমকে। টাইমের প্রতীক চিহ্ন হচ্ছে টি, তাহলে এল বাই টি। তাহলে একে আমি এইভাবে লিখতে পারি, এল টি টু দি পাওয়ার -1। এখানে কিছু নেই মানে +1 আছে, তাহলে +1টা যদি উপরে চলে যায় -1 হয়ে যায়, তাহলে এল টি টু দি পাওয়ার -1। আচ্ছা, বেগের ক্ষেত্রে তুমি লক্ষ্য করো, তাহলে বেগের ক্ষেত্রে মাত্রা কি আসবে? দেখো সেন্টিমিটার বাই সেকেন্ড, তাহলে ডেফিনেটলি এর ক্ষেত্রে এল বাই টি, তার মানে এল টি টু দি পাওয়ার -1। তাহলে প্রত্যেকের মাত্রা একই, শুধু একটাই জায়গায় ডিফারেন্স হচ্ছে, এই হচ্ছে স্কেলার রাশি, এই হচ্ছে ভেক্টর রাশি। আর কোনো জায়গায় কিন্তু এর ডিফারেন্স তুমি খুঁজে পাবে না। তাহলে স্কেলার রাশি ভেক্টর রাশি হওয়ার জন্য এর নির্দিষ্ট অভিমুখ নেই, তার নির্দিষ্ট অভিমুখ থাকার জন্য তাদের যে ব্যাখ্যাগুলো কি হতে থাকবে? চেঞ্জ হতে থাকবে, কিন্তু আর কোনো কিছুতেই তার ডিফারেন্স নেই। তাহলে এবারে তুমি একটু লক্ষ্য করো, এবারে তুমি, তোমাকে যদি আমি একটু দেখাতে চাই কেমন করে, না এইভাবে দেখাচ্ছি, এইরকম করে ডিফারেন্সটা আমি একটু লক্ষ্য করে দিচ্ছি। দেখো দেখো কোনো একটা গ্রাউন্ড রয়েছে, একটা গ্রাউন্ড, এই একটা আয়তকার গ্রাউন্ড। তাহলে এই এ অবস্থান থেকে একটা ব্যক্তি কি করলো? মোটরসাইকেল চালানো শুরু করলো। তাহলে চালানোর সময় 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। ক্লিয়ার? তাহলে প্রথমে সে এই দিক বরাবর যাচ্ছিল, তারপরে এই দিক বরাবর গেল, তারপরে এই দিক বরাবর, তারপরে এই দিক বরাবর। তাহলে এ থেকে বি পর্যন্ত যেতে তার কত সময় লেগেছে? না এ থেকে বি পর্যন্ত যেতে আমি ধরে নিলাম 4 সেকেন্ড সময় লেগেছে। বি থেকে সি তে একই বেগে আসছে কিন্তু, তাহলে তখন কত সময় লেগেছে? না আমি ধরে নিলাম 2 সেকেন্ড সময় লেগেছে। সি থেকে এ তে কত? না 10 মিটার পার সেকেন্ড বেগে আসছে, কত সময় লেগেছে? তাও 4 সেকেন্ড। এ থেকে সি থেকে, এটা ডি, এবারে ডি থেকে এ তে কত সময় লেগেছে? সেই 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, আমি ধরলাম 2 সেকেন্ড টাইম লেগেছে। তাহলে ওই যে ব্যক্তি যে মোটরসাইকেল চালাচ্ছে, তার দ্রুতি কত হবে? তার দ্রুতি কত হবে আর বেগ কত হবে? না দ্রুতি বার করতে গেলে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, অতিক্রান্ত দূরত্ব। তাহলে এইখান থেকে এই পথটা, এর 10 মিটার পার সেকেন্ড লিখে ফেলেছি না, এটা 10 মিটার, 10 মিটার, সব 10, এটা 10 মিটার, এটা ধরো 4 মিটার, এটা হচ্ছে 10 মিটার, আর এটা হচ্ছে তোমার 4 মিটার। আমি মিটার পার সেকেন্ড লিখে ফেলেছি। হ্যাঁ, তাহলে তাহলে দ্রুতি কাকে বলছে? মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে প্রত্যেকটা দূরত্বকে আমি কি করব? এক এক করে যোগ করে যাব। তাহলে 10 + 4 + 10 + 4, মোট সময় কত? 4 + 2 + 4 + 2, তাহলে 4 + 2 + 4 + 2, তার মানে কত পেলাম? 10 10 20 28,
ডিভাইডেড বাই 4 4 8 4 12। তাহলে এটাকে কাটাকাটি করলে যেটা আসবে দেখো 2 6 12, এটা হচ্ছে 14, 2 3 6, 2 7 14, 7 3, তাহলে 7 3 মিটার পার সেকেন্ড। তাহলে তার দ্রুতি কত পেলাম? 7 3 মিটার পার সেকেন্ড। বেগ কত? বেগের ক্ষেত্রে দেখো এ অবস্থান থেকে যাত্রা শুরু করেছে, পুনরায় আবার এ অবস্থানে এসে পৌঁছেছে, তাহলে সরণটা কত? না যেখান থেকে যাত্রা শুরু করেছে সেইখানে যদি সে পৌঁছায় তাহলে তাহলে মোট সরলরৈখিক দূরত্বর মান কত হবে? 0। যেহেতু যেখান থেকে শুরু করেছে সেইখানে এসে পৌঁছেছে, তাহলে মোট সরলরৈখিক দূরত্ব কত? 0। ডিভাইড বাই মোট সময় 4 + 2 + 4 + 2, আমার কোনো জানা দরকার নেই, কত হলো? 0 মিটার পার সেকেন্ড। তাহলে বেগ বেগ এই পথটাকে নির্দেশ করলো না, তার প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী দূরত্বটা কত। সাপোজ ধরো তুমি ঘর থেকে বেরোলে দিয়ে স্কুলে পৌঁছালে, তার দীঘা ঘর থেকে স্কুল পর্যন্ত তোমার হয়তো পথটা হচ্ছে কত না 20 মিটার। তুমি 20 মিটার গেলে আবার 20 মিটার এলে, তাহলে তোমার যেতে কত সময় লেগেছে? 10 সেকেন্ড সময় লেগেছে, আসতেও 10 সেকেন্ড। তাহলে মোট পথ কত? 20 + 20, যাওয়া 20 আসা 20, তাহলে 40 মিটার। আর মোট সময় কত লাগলো? 10 সেকেন্ড + 10 সেকেন্ড মানে 20, তাহলে 40 মিটার বাই 20 সেকেন্ড, তার মানে কত হলো? 2 মিটার পার সেকেন্ড। কাটাকাটি করলে কত হলো? 2 মিটার পার সেকেন্ড। কিন্তু বেগ কত? তুমি গেলে আবার সেই অবস্থানে তুমি ফিরেও এলে, তার মানে তুমি কি দেখলে? তোমার মোট সরলরৈখিক দূরত্বের মান কত? 0। তার মানে তোমার সময় যাই হোক না কেন, তোমার সরণটা কত? তার সরণটা তোমার 0। তাহলে 0 বাই যাই সময় থাকুক না কেন কত হবে? আলটিমেট ফাইনালি ভ্যালু কত আসবে? 0ই আসবে। তাহলে বেগের মান কত? 0 চলে এলো। ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে তার মূল বিষয়বস্তু। এবারে দ্রুতি আর বেগকে আমরা কয়েকটা পার্টে ভাগ করব। কয়টা পার্টে ভাগ করব? না দ্রুতিকে আমরা দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে সমদ্রুতি আর একটা হচ্ছে অসমদ্রুতি। বেগকেও আমরা দুভাগে ভাগ করব, একটা হচ্ছে সমবেগ আর একটা হচ্ছে অসমবেগ। দেখো তাহলে দ্রুতিকে আমরা কয় ভাগে ভাগ করলাম দেখে নাও। দ্রুতিকে আমরা কয় ভাগে ভাগ করছি? দ্রুতিকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে সমদ্রুতি, আরেকটা হচ্ছে কি না অসমদ্রুতি। অসমদ্রুতি। তাহলে সমদ্রুতি আর অসমদ্রুতি কাকে বলবো? দেখো সমদ্রুতি মানে কি, যে বক্র পথে তো যাবে, তো এ অবস্থান থেকে বি অবস্থানে তো গেছে, তো কেমন করে গেছে? বক্র পথে তো গেছে, কিন্তু সম মানে কি না সমান, প্রতি নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট পথ অতিক্রম করেছে। মানলাম এটা হচ্ছে তার প্রাথমিক অবস্থান, এটা হচ্ছে তার অন্তিম অবস্থান। তাহলে এ থেকে যখন যাত্রা শুরু করেছে, প্রথম 1 সেকেন্ডে সে 2 মিটার পথ গেছে, তার পরের 1 সেকেন্ডে কত দেখলাম? তাও 2 মিটার পথ গেছে, তার পরের 1 সেকেন্ডে তাও আবার কত দেখলাম? 2 মিটার, তার পরের 1 সেকেন্ডে 2 মিটার, তার পরের 1 সেকেন্ডে 2 মিটার, তার পরের 1 সেকেন্ডে 2 মিটার। তাহলে প্রত্যেকটা নির্দিষ্ট সময় মানে 1 সেকেন্ড অন্তর সে 2 মিটার করে পথ অতিক্রম করতে আছে। আচ্ছা, অসমদ্রুতি কি বলছে? সেই এ থেকে বি তে তো যাচ্ছে প্রথম 1 সেকেন্ডে গেছে 2 মিটার, তার পরের 1 সেকেন্ডে গেছে কত না 3 মিটার, তার পরের 1 সেকেন্ডে 2 মিটার, তার পরের 1 সেকেন্ডে 4 মিটার, তার পরের 1 সেকেন্ডে 3 মিটার। তাহলে নির্দিষ্ট সময় 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ডে, তাহলে প্রথম 1 সেকেন্ডে 2 মিটার, তারপরে 1 সেকেন্ডে 3 মিটার, তাহলে প্রতি সেকেন্ডে সে আলাদা আলাদা দূরত্ব কভার করছে, তখন তাকে আমরা কি বলবো? অসমদ্রুতি। তাহলে সমদ্রুতির ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? যে নির্দিষ্ট সময় অন্তর একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে। তাহলে সমদ্রুতির ডেফিনেশন এইভাবে দেব, যে কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট সময়ের অবকাশে বা নির্দিষ্ট সময়ের ব্যবধানে নির্দিষ্ট দূরত্ব বক্রপথে অতিক্রম করলে এইরূপ দ্রুতিকে কি বলবো? সমদ্রুতি। এইরূপ দ্রুতিকে আমরা কি বলবো? সমদ্রুতি। অসমদ্রুতি কাকে বলবো? দেখো নির্দিষ্ট সময়ের ব্যবধানে, প্রথম নির্দিষ্ট সময় 1 সেকেন্ড 2 মিটার, পরের নির্দিষ্ট সময় 1 সেকেন্ড 3 মিটার, পরের নির্দিষ্ট সময় 1 সেকেন্ড 2 মিটার, তারপরে নির্দিষ্ট সময় 1 সেকেন্ড 4 মিটার, তারপরে নির্দিষ্ট সময় 1 সেকেন্ডে 3 মিটার পথ অতিক্রম করেছে। তার নির্দিষ্ট সময় তো রয়েছে, কিন্তু নির্দিষ্ট দূরত্ব সে অতিক্রম করেনি। তাহলে একই রকম ভাবে কোনো
গতিশীল বস্তু বক্রপথে কোন গতিশীল বস্তু বক্রপথে নির্দিষ্ট সময়ের অবকাশে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম না করলে এইরূপ দ্রুতিকে কি বলবো না অসম দ্রুতি। এইরূপ দ্রুতিকে আমরা কি বলবো অসম দ্রুতি। ক্লিয়ার? একই রকম ভাবে বেগের ক্ষেত্রে তুমি লক্ষ্য করো, তো বেগের ক্ষেত্রে বেগকে আমরা দুভাগে ভাগ করব। একটা হচ্ছে সমবেগ, আরেকটা হচ্ছে কি অসমবেগ, তো সমবেগ আরেকটা হচ্ছে অসমবেগ। সমবেগ মানে কি না কোনো গতিশীল বস্তু এ থেকে বি পর্যন্ত তো গেছে, এ হচ্ছে তার সূচনা স্থল, বি হচ্ছে তার গন্তব্যস্থল। তাহলে এ থেকে বি অবস্থানে গেছে, কেমন ভাবে গেছে না সরল রৈখিক পথ ধরে গেছে, একটা নির্দিষ্ট দিকে গেছে। তাহলে প্রথম 1 সেকেন্ডে 5 মিটার, পরের 1 সেকেন্ডে 5 মিটার, তার পরের 1 সেকেন্ডে 5 মিটার, তার পরের 1 সেকেন্ডে 5 মিটার, তার পরের 1 সেকেন্ডে 5 মিটার। তাহলে নির্দিষ্ট সময়ের অবকাশে আমরা কি দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট দূরত্ব সে অতিক্রম করছে, তবেই তো সে হচ্ছে কি সমবেগ, সরলরৈখিক পথ। তার মানে সেই দূরত্বটা, সেই সরলরৈখিক দূরত্বটাকে আমরা সরণ বলেও আমরা বলতে পারবো। তাহলে এইভাবেই লিখব যে কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট সময়ের অবকাশে নির্দিষ্ট কি লিখবো নির্দিষ্ট সরণ হলে, সরণ কথার অর্থই বুঝিয়ে দিয়ে গেলাম যে সরল রৈখিক পথ বরাবর সে পথ অতিক্রম করছে। সরণ হলে ওই গতিশীল বস্তুর বেগকে সমবেগ বলে, ওই গতিশীল বস্তুর বেগকে সমবেগ বলে। আচ্ছা অসমবেগ কাকে বলবো? অসমবেগ একই রকম ভাবে একটা বস্তু, গতিশীল বস্তু, তার সূচনা স্থল হচ্ছে এ, বি অবস্থানে গিয়ে পৌঁছালো, তাহলে এ থেকে বিতে যে যাচ্ছে, কেমন না সরলরৈখিক পথ বরাবর যাচ্ছে। প্রথম 1 সেকেন্ডে গেল 5 মিটার, তার পরের 1 সেকেন্ডে যাচ্ছে 2 মিটার, তার পরের 1 সেকেন্ডে আবার 6 মিটার, তার পরের 1 সেকেন্ডে আবার 5 মিটার, তার পরের 1 সেকেন্ডে 4 মিটার। তাহলে কি দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট সময়ের অবকাশে আমি লক্ষ্য করতে পারছি সে আলাদা আলাদা দূরত্ব অতিক্রম করতে আছে, কিন্তু সরলরৈখিক পথ। তাহলে এইভাবে লিখবো যে কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট সময়ের অবকাশে ভিন্ন ভিন্ন সরণ ঘটলে ওই গতিশীল বস্তুর বেগকে আমরা কি বলবো অসমবেগ। ওই গতিশীল বস্তুর বেগকে আমরা কি বলবো অসমবেগ। তাহলে সমবেগ বুঝলাম, অসমবেগও বুঝলাম। এরপরে আর ক্ষুদ্র একটা টপিক থাকছে কি না তাৎক্ষণিক বেগ আর তাৎক্ষণিক দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্য। দেখো এটাকে রাগ করে দিই। দেখো তাৎক্ষণিক বেগ আর তাৎক্ষণিক দ্রুতি কাকে বলছে একটু লক্ষ্য করে নাও। তাৎক্ষণিক বেগ আর তাৎক্ষণিক দ্রুতি, তার সাথে আরো আছে গড় বেগ আছে, গড় দ্রুতি আছে, সেটাও আমি লক্ষ্য করিয়ে দিচ্ছি। গড় বেগ, গড় দ্রুতি, সেটাও আমি লক্ষ্য করিয়ে দেবো। গড় বেগ কাকে বলছে, গড় দ্রুতি কাকে বলছে। দেখো তাৎক্ষণিক বেগ আগে কি, দেখো প্রথম যদি আমি হেডলাইন লাগাই যে তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক বেগটাকে আগে বুঝে নি। যে কোনো একটা গতিশীল বস্তু এ থেকে বি পর্যন্ত গেছে, ক্লিয়ার? তাহলে প্রথমে এই বস্তুটা যখন এতে ছিল তখন তার বেগ হচ্ছে ধরলাম 10 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ড পরে তার বেগ হলো কত না 20 মিটার পার সেকেন্ড। তাহলে এইখানে কত ছিল 0 সেকেন্ড।
তারপরে এইখান থেকে এইখানে গেছে 1 সেকেন্ডে কত হয়েছে না 20 মিটার পার সেকেন্ড। আবার তাহলে এটা 1 এটা 1 মানে টোটালটা হয়ে গেছে 2 সেকেন্ড। তাহলে এইখান থেকে 2 সেকেন্ড পরে তার বেগ হয়েছে কত 30 মিটার পার সেকেন্ড। 3 সেকেন্ড পর তার বেগ হয়েছে আমি ধরলাম এতটুকু নেই, 3 সেকেন্ড পরে আমি ধরলাম যে তার 50 মিটার পার সেকেন্ড হয়েছে, 50 মিটার পার সেকেন্ড হয়েছে। ক্লিয়ার? তাহলে তাহলে এটা হচ্ছে কত 1 সেকেন্ড কভার করেছে। এইখান থেকে এইটুকু গেছে তাও 1 সেকেন্ডে, এইখান থেকে এইটুকু হচ্ছে 1 সেকেন্ড, এইখান থেকে এইটুকু হচ্ছে 1 সেকেন্ড, এইখান থেকে এইটুকু হচ্ছে 1 সেকেন্ড। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো যখন যখন যাত্রা শুরু করেছিল তখন আমি ধরে নিলাম যাত্রা শুরু করার সময় তার এই জায়গাটা আমি ধরে নিলাম 0 মিটার পার সেকেন্ড আছে। ক্লিয়ার? তাহলে তাৎক্ষণিক বেগ হচ্ছে সেটা যে যখন সে শুরু করেছে, যে 2 সেকেন্ডে 2 সেকেন্ড সময়ে তার বেগ কত। মানে যখন 2 সেকেন্ড হলো, মানে এই জায়গাটা তো আমাদের 2 সেকেন্ড, এটা 0 সেকেন্ড ছিল, এটা 1 সেকেন্ড, এটা হচ্ছে 2 সেকেন্ড, তাহলে 2 সেকেন্ডে তার বেগ কত না 2 সেকেন্ডে বেগ হচ্ছিল তার 30 মিটার পার সেকেন্ড। মানে সেই পার্টিকুলার সময়টাকে নির্দেশ করাচ্ছি, সেই পার্টিকুলার সময়, তার এদিকেও নয় তার ওদিকে 2.1 সেকেন্ডও নয় 1.9 সেকেন্ডও নয়, অনলি 2 সেকেন্ডে। তাহলে 2 সেকেন্ডে তার বেগ কত ছিল না 30 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এর সাথে সাথে আমরা দেখব যে গড় বেগটা কি বলছে। গড় বেগ না প্রথম, তাহলে বেগ বার করার ফর্মুলা কি না, বেগ বার করার ফর্মুলা আছে কি না মোট সরণ বাই মোট সময়। তাহলে প্রথম 1 সেকেন্ডে কতটা সরণ হয়েছে 20 মিটার, পরের 1 সেকেন্ডে কতটা সরণ হয়েছে না 20, এটা এইখান থেকে এতটুকু হচ্ছে কত, এইখান থেকে এতটুকু হচ্ছে কত 20 মিটার, 20 মিটার, এইখান থেকে এতটুকু হচ্ছে কত 30 মিটার। আচ্ছা, এইখান থেকে এতটুকু হচ্ছে কত না 50 মিটার। তাহলে প্রথম 1 সেকেন্ডে তার সরণ হচ্ছে কত 20 মিটার, পরের 1 সেকেন্ডে সরণ কত হয়েছে না 10 মিটার, তার পরের 1 সেকেন্ডে সরণ কত হয়েছে না 50 থেকে 30 বাদ দেবো, তার মানে 20 মিটার। আরে এইখান থেকে এইটুকু তো 20, টোটালটা যদি 50, এইখান থেকে এইটুকু যদি 30 হয়, তাহলে এইখান থেকে এইটুকু কত হবে 50 থেকে 30টা বাদ দিয়ে দিলে 20 পড়ে থাকছে 20 মিটার। তাহলে এইখান থেকে এইটুকু যেতে তার কত সময় লেগেছে 1 সেকেন্ড, এইখান থেকে এইটুকু যেতে তার কত সময় লেগেছে 1 সেকেন্ড। তাহলে এই পথটা যেতে কত সময় লেগেছে না ডিভাইডেড বাই এই পথটা যেতে 1 সেকেন্ড, এইখান থেকে এইটুকু পথ যেতে কত সময় লেগেছে তাও 1 সেকেন্ড, এইখান থেকে এইটুকু পথ যেতে তাও কত লেগেছে 1 সেকেন্ড। ক্লিয়ার? তাহলে মোট সরণ বাই মোট সময় দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি গড় বেগ। একে যদি আরেকটু ভালো করে আমি যদি একে আমি করতাম, তাহলে এই ছবিটাকে এরকম করে যদি করতাম তাহলে হয়তো আরো বুঝতে সুবিধা হতো, যে এরকম করে গড় বেগটাকে এইভাবে আমি যদি বোঝাই আরো ভালো লাগবে। যে যে এ থেকে বি তে পৌঁছেছে একটা গাড়ি, যে প্রথম 5 সেকেন্ডে গেছে কত না 10 মিটার, প্রথম 5 সেকেন্ডে কত গেছে 10 মিটার, তার পরের 4 সেকেন্ডে গেছে কত না 5 মিটার, তার পরের 8 সেকেন্ডে গেছে কত না 15 মিটার। ক্লিয়ার? তাহলে গড় বেগ আমরা কি করে বার করব, মোট সরণ, তাহলে 10 প্লাস 5 প্লাস 15 ডিভাইড বাই মোট সময় 5 সেকেন্ড 4 সেকেন্ড 8 সেকেন্ড, এইখান থেকে এইটুকু 5 সেকেন্ড, এইখান থেকে এইটুকু 4 সেকেন্ড, এখান থেকে এইটুকু 8 সেকেন্ড, তাহলে 5 প্লাস 4 প্লাস 8 দিলে আমরা পেয়ে যাবো কি গড় বেগ। তো একই রকম ভাবে তাৎক্ষণিক দ্রুতিও পাবো। তাৎক্ষণিক দ্রুতি কিভাবে আমরা মেজার করব দেখো, তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি। তো তাৎক্ষণিক দ্রুতির ক্ষেত্রে কেমন না, তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে এটা যে কোন একটা গতিশীল বস্তু, ধরো এইখান এটা এ হচ্ছে তার সূচনা স্থল, এ থেকে বি অবস্থানে সে যাচ্ছে, তাহলে যখন এইখান থেকে যাত্রা শুরু করেছে তখন সেটা হচ্ছে তার কাছে 0 সেকেন্ড। তাহলে এইখান থেকে 1 সেকেন্ড পরে, এইখানটা হচ্ছে 1 সেকেন্ড, 1 সেকেন্ড পরে তার বেগ হয়েছে 10 মিটার পার সেকেন্ড। 2 সেকেন্ড পরে, মানে প্রথমটা থেকে 2 সেকেন্ড, তাহলে 2 সেকেন্ড পরে তার বেগ হয়েছে কত না 30 মিটার পার সেকেন্ড। 3 সেকেন্ড পরে তার বেগ হয়েছে কত, এটা হচ্ছে 3 সেকেন্ড, আমি ধরলাম 50 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার হয়েছে? বা 3 সেকেন্ডে ধরো এটা 2 সেকেন্ড আর এটা ধরো 35 মিটার পার সেকেন্ড। তাহলে তাৎক্ষণিক মানে হচ্ছে কি পার্টিকুলার 2 সেকেন্ডে তার দ্রুতি কত, এটা সরলরৈখিক পথ হয়ে গেছে। দ্রুতি মানে কি বক্রপথ, তো এ থেকে বি তে তো গেছে এরকম বক্রপথে, এরকম বক্রপথে। তো বক্রপথে যাওয়ার সময় প্রথম 1 সেকেন্ডে গেছে, এইখান থেকে এটা হচ্ছে আমাদের 0 সেকেন্ড, প্রথম 1 সেকেন্ডে গেছে তার এই জায়গাটা কত দ্রুতি না 10 মিটার পার সেকেন্ড। এইখান থেকে
এতটুকু হচ্ছে 2 সেকেন্ড, তাহলে 2 সেকেন্ডে তার এইখানটায় বেগ আমি ধরলাম 35 মিটার/সেকেন্ড। এইখান থেকে এতটুকু গেছে 3 সেকেন্ডে, এটা হচ্ছে 3 সেকেন্ডে, এই জায়গাটা আমি তার বেগ ধরলাম, দ্রুতি ধরলাম 60 মিটার/সেকেন্ড। তাহলে তাৎক্ষণিক কথার অর্থ হচ্ছে কি, যে পার্টিকুলার 2 সেকেন্ডে তার দ্রুতি কত, পার্টিকুলার 2 সেকেন্ডে, তাহলে 2 সেকেন্ডে দ্রুতি কত, না 2 সেকেন্ডে দ্রুতি হচ্ছে 35 মিটার/সেকেন্ড। শুধু পার্টিকুলার সেই সেকেন্ডটাতে, শুধু সেই নির্দিষ্ট সেকেন্ডটাতে তার দ্রুতি কত, তখনই সেটা বুঝে যাবে তাৎক্ষণিক। যদি গড় দ্রুতি বার করতে বলতো তাহলে আমি কি করতাম, এই কেসের ক্ষেত্রে সে এইখান থেকে এইটুকু গেছে কত সেকেন্ডে, না 1 সেকেন্ডে, এইখান থেকে এতটুকু হচ্ছে 2 সেকেন্ড, এইটুকু হয়ে যাচ্ছে 1 সেকেন্ড, তাহলে এইখান থেকে এইটুকু কত 1 সেকেন্ড, টোটালটা 2 সেকেন্ড, এখান থেকে এইটুকু 1 সেকেন্ড, তাহলে এখান থেকে এইটুকু কত হবে 1 সেকেন্ড, দিন 1 + 1 করে এত দূর কত 2 সেকেন্ড, 1 এত দূর পর্যন্ত 3 সেকেন্ড, অলরেডি 2 সেকেন্ড এত দূর, তাহলে এটা হচ্ছে কত 1 সেকেন্ড, 1 + 1 এখানে হচ্ছে 3 সেকেন্ড। ক্লিয়ার? তো গড় দ্রুতি কি করে বার করব, না গড় দ্রুতি হচ্ছে কি, না প্রথম 1 সেকেন্ডে সে কতটা দূরত্ব অতিক্রম করেছে, না 10 মিটার, এইখান থেকে এইটুকু কত 10 মিটার/সেকেন্ড, মানে এইখান থেকে এতটুকু হচ্ছে 10 মিটার, এইখান থেকে এতটুকু হচ্ছে 35 মিটার, তাহলে এইখান থেকে এতটুকু কত হবে, না 35 থেকে 10 বাদ দিয়ে দিলে 25 মিটার, এইখান থেকে এতটুকু কত হবে, না এইখান থেকে এতটুকু 35 মিটার, এইখান থেকে এতটুকু 60 মিটার, তাহলে 35টা বাদ দিয়ে দিলে এইখান থেকে এতটুকু পথটা কত দাঁড়িয়ে যাচ্ছে, না 25 মিটার। ক্লিয়ার হয়েছে? তাহলে প্রথম 1 সেকেন্ডে কত পথ গেছে, এইটুকু 10 মিটার, পরের 1 সেকেন্ডে কত পথ গেছে 25 মিটার, তারপরের 1 সেকেন্ডে কত পথ গেছে 25 মিটার। তাহলে গড় দ্রুতি কি বলছে, না মোট অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। ক্লিয়ার? তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত, 10 + 25 + 25, 10 + 25 + 25, মোট সময় কত, এটা হচ্ছে এই পথটা কভার করতে 1 সেকেন্ড, এই পথটা কভার করতে 1 সেকেন্ড, এই পথটা কভার করতে 1 সেকেন্ড, তার মানে 1 + 1 + 1, তাহলে আমরা যেটা বার করব সেটাই হয়ে যাবে গড় দ্রুতি। এই ফিগারটা থেকে এটা পেয়েছি। যদি আরেকটা ফিগার এইভাবেই যদি দেওয়া থাকতো তাহলে গড় দ্রুতি আমরা কিভাবে বার করব, দেখো এইভাবেও যদি দেওয়া থাকে, কিভাবে, না এরকম করে যদি দেওয়া থাকে এইভাবে, তখন আমরা গড় দ্রুতি আমরা কিভাবে বার করব। ধরো একটা গতিশীল বস্তু এ থেকে বি পর্যন্ত যাত্রা করেছে, দেখো প্রথম 5 সেকেন্ডে সে গেছে ধরো বলে দিল 20 মিটার, তার পরের 6 সেকেন্ডে সে গেছে ধরো 25 মিটার, তার পরের 4 সেকেন্ডে বলল 15 মিটার গেছে, তার পরের 8 সেকেন্ডে বলে দিল 40 মিটার গেছে। তাহলে আমরা ফর্মুলা বসাবো যে গড় দ্রুতি কত হবে, না গড় দ্রুতির ফর্মুলা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব গুলোকে আগে একে একে যোগ করে যাও, কত আসছে 20 + 25 + 15 + 40, তাহলে মোট অতিক্রান্ত, তাহলে 20 মিটার যেতে কত 5 সেকেন্ড, ধাপে ধাপে বসাচ্ছি, 25 মিটার যেতে 6 সেকেন্ড, 15 মিটার যেতে 4 সেকেন্ড, 40 মিটার যেতে 8 সেকেন্ড, তাহলে প্রত্যেকটা সময়কে আমি যোগ করে দিলাম। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব এটা, মোট সময় এটা, ভাগ করে দিয়ে যে রিডিংটা আমরা পাবো সেটাই হয়ে যাবে গড় দ্রুতি। তো লাস্ট যে কোশ্চেনটা থেকে যায় সেটা হচ্ছে দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য। তোমরা বই থেকে একটু লার্ন করে নেবে দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্য, এই পার্থক্যটা একটু করে নেবে। হ্যাঁ, তো দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, বেগ হচ্ছে ভেক্টর রাশি, আর দ্রুতির মান কখনোই 0 হয় না, বেগের মান 0 হতে পারে। উদাহরণস্বরূপ আমরা পড়েও নিয়েছি, বুঝেও নিয়েছি ইত্যাদি। আর এতটুকু পর্যন্ত থাকলো, তো আই হোপ তোমরা এতটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, গুড ইভিনিং।